আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? আমি শারীরিক মানসিক ভালো নাই। এই কারণে আমি স্বাধীনতার যুদ্ধে সাব সেক্টরের সিনিয়র কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে যে অবস্থা, এত হারে মুক্তিযোদ্ধা বাড়তে আছে যেটা ধারণার বাইরে। যে কোনোদিন অস্ত্র ধরে নাই, অস্ত্র চেনে না, সেও মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে। এই জন্য মন খারাপ। আর যে কারণে যুদ্ধ করেছি, অর্থনৈতিক মুক্তি আসবে, গণতন্ত্র আসবে, ছাউনি হবে, চিকিৎসা হবে, দেশের ন্যায় বিচার হবে। দেশ স্বাধীনের পরে যেই ক্ষমতা আসছে একটাও ফুলফিল করে নাই। অর্থাৎ এই জন্য মনটা আমার খুব খারাপ। আপনি বলেছেন যে দিন দিন মুক্তিযোদ্ধা বাড়তেছে। মুক্তিযোদ্ধা বাড়তেছে, কারা বাড়াচ্ছে? দায়টা কাদের? কিছু মুক্তিযোদ্ধারা অসাধু উপায়, হ্যাঁ, টাকার বিনিময় হ্যাঁ। এইগুলো করতে আছে। অনেকে বলে যে এখন যারা কমান্ডার হয়, কমান্ডার হওয়ার সাথে সাথেই তাদের বৃত্তবৈভ বেড়ে যায়। কথাটা কি? 100% সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। এর থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায়, যারা যুদ্ধ করে নাই, যারা অস্ত্র চেনে না, তারাও অনেক থানার মুক্তিযোদ্ধা কমান্ডার হয়েছে। এই কারণে আমার ইউনিয়নে, আমি উদাহরণ দেই, আমরা 28 জন মুক্তিযোদ্ধা ইউনিয়নে, সেখানে 65 জন মুক্তিযোদ্ধা হয়েছে। যদি ভোট হয়, অমুক্তিযোদ্ধার সংখ্যা যেখানে বেশি, অমুক্তিযোদ্ধারাই তো সেখানে কমান্ডার হবে। কেউ যদি কাউকে অমুক্তিযোদ্ধা হিসাবে অভিযোগ দায়ের করে, তার এই অভিযোগ প্রমাণ করার জন্য তাকে 3 জন লোক সাথে নিয়ে ঢাকায় যাইয়া জামুকার কাছে ব্যাখ্যা দিতে হবে। এই বিধানটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে ধরছি, এই আমাদের দেশে টাকা পয়সা হলে সব কিছু করা যায়। অমুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার তালিকায় আসছে, তাদের 3 জন কেন 20 জনও ঢাকায় নেওয়া যায় পয়সার বিনিময়ে। অর্থাৎ এটা লোকালি ইনকোয়ারি হওয়া, আমি মনে করি লোকালি ইনকোয়ারি হইলে আজকের গ্রাম্যরা জানে, যারা বয়স্ক মানুষ কে কে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তারা সঠিকভাবে বলতে পারে। ওখানে সাক্ষীটার কোনো দাম নাই। লোকালে যদি এটা ইনকোয়ারি হয়, তাহলে আসল এবং নকল ধরা পড়বে। আমরা এখনও অনেক যোগ্য মুক্তিযোদ্ধা, যোগ্য বলতে সব দিক থেকে, শিক্ষাগত যোগ্য থেকে, সামাজিক অবস্থান দিক থেকে, তাদের কেরিয়ার দিক থেকে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা সংসদ নির্বাচনে, উপজেলা নির্বাচনে, পৌরসভা নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এই না পারার কারণটা কি? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না পারার কারণ হলো, সেদিন যুদ্ধ করতে গেছে সাধারণ মানুষের, গরিবের ছেলেরা। কোনো ধনী লোক সেদিন যুদ্ধে যায় নাই। এরা সব কিছু আছে, লেখাপড়া, মেধা, এভরিথিং আছে, কিন্তু এদের কাছে টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই এই কারণে একজন মুক্তিযোদ্ধা তো অন্যায় করতে পারে না, অন্যায়ভাবে টাকা পয়সা করতে পারে না। আমাদের দেশে তখন পূর্ব পাকিস্তান থাকতে আমরা বলছি 22 পরিবার শোষণ করছে। এই পূর্ব পাকিস্তানটাকে 22 পরিবার, এখন 22 লক্ষ পরিবারের শোষণ করতে আছে। তাইলে সত্যি মুক্তিযোদ্ধারা ন্যায়ভাবে প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন ব্যাপার। মুক্তিযোদ্ধারা যে মুক্তিযোদ্ধা হচ্ছে, এর মাধ্যমে মুক্তিযোদ্ধা থেকে কলঙ্কিত করা হচ্ছে। এই কলঙ্ক থেকে বাঁচার উপায় কি? গভর্নমেন্ট ইচ্ছা করলে একদিনে সমস্ত আসল মুক্তিযোদ্ধাদের বাছাই করতে পারে, একদিনে 24 ঘন্টার মধ্যে। কিরকম? ইউনিয়নের চৌকিদার, দফাদার, মেম্বার, সাবেক মেম্বার, বর্তমান চেয়ারম্যান এবং যারা পূর্বের লোক, তাদের ডাকিয়া যদি জিজ্ঞাসা করে, আসল তথ্য একদিনে বাইর করে ফেলতে পারে। তারা যে সত্য কথা বলবে তার নিশ্চয়তা কি? নিশ্চয়তা, সাধারণ মানুষ তো মিথ্যা কথা বলবে না, তাদের তো কোনো স্বার্থ নাই। আমি বলি, যারা মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডাররা এক জায়গায় বসার সময় বলছে 1,80,000 থেকে 2 লাখ মুক্তিযোদ্ধা ছিল। গভর্নমেন্ট ইচ্ছা করলে এখন 20,000 টাকা দিতে আছে,
অমুক্তিযোদ্ধাদের বাদ দিলে মুক্তিযোদ্ধাদের 50,000 1 লাখ টাকাও দিতে পারে। আমার খুব দুঃখ হয়, আমার সম্মুখ থেকে যখন অমুক্তিযোদ্ধারা ভাতা তোলে, সম্মানিত ভাতা, তখন আমি সেটা সহ্য করতে পারি না। আমি যুদ্ধ করেছি, সাব সেক্টরের সিনিয়র কমান্ডার, আমার কাছে বসে একজন অমুক্তিযোদ্ধা যদি সম্মানী ভাতা নেয়, সেটা আমার সহ্য করার মতো না। আমি সেটা অনেক সময় ব্যালেন্স হারাই ফেলি যে কি করে প্রতিবাদ করব, কোন পথে যাব, কিন্তু কোনো পথ দেখি না যে এদের বাদ দেওয়ার। যে দল ক্ষমতায় যায় সেই দলের লোকই মুক্তিযোদ্ধা হয়। আজকে 51 বছর, 51 বছর পরেও যদি বাছাই হয়, তাইলে আপনি কি মনে করেন এটা সঠিক বাছাই তো না? 51 বছর পরে যদি কেউ বাদ পড়িয়ে থাকে, নাম না এসে থাকে, সে যদি এখনো হওয়ার জন্য চেষ্টা করে, তাইলে বলা যায় যে সে মুক্তিযোদ্ধা না। এই গভর্নমেন্ট যে বাছাইটা দিয়েছে শেষবারের মতো, আমার মনে হয় এটাও তো একটা ভুল বাছাই। কেন? এবারে অমুক্তিযোদ্ধারা মনে হয় যে অনেক মুক্তিযুদ্ধ হয়ে গেছে পয়সার বিনিময়ে। যারা বাছাই কমিটিতে থাকে তারা বলে যে একটা চাকরি নিতে হইলে বাংলাদেশে 10 লাখ 5 লাখ টাকা দিতে হয়, তুমি 20,000 টাকা পাবা, আমাকে 5 লাখ টাকা দেবা না কেন? এরা মনে করেন একটা চাকরির মতন, এটা সম্মানী ভাতা মুক্তিযোদ্ধারা মনে করে, আর অমুক্তিযোদ্ধারা মনে করে একটা চাকরি, বিনা পরিশ্রমের চাকরি, বিনা পরিশ্রমের চাকরি। চাকরি। আমার খুব দুঃখ লাগে, আমাদের যে 20,000 টাকা দিচ্ছে, আমার এক্সাম্পল, আমার স্বামী স্ত্রী 2 জন অসুস্থ, ছেলে নাই মেয়ে নাই, আমার 12 থেকে 15,000 টাকার ওষুধ লাগে, অ্যাম্বুলেন্সে ঢাকায় নিতে হয়, খুলনা নিতে হয়। আমি যে ভাতাটা পাই সেটা তো ওষুধে চলে যাচ্ছে। তা আমি কি খাবো? বর্তমানে যে বাজার দর, তাতে তো মুক্তিযোদ্ধারা না খাইয়ে মরা ছাড়া কোনো পথ নেই। বয়স হয়েছে 70, 80, 85 নিচে না, তারা তো কোনো ইনকাম নাই। এই 20,000 টাকার উপরে নির্ভর করতে হয়। সাধারণ মানুষের ছেলেরাই তো গেছে, গরিবের ছেলেরা, ধনীর লোক যায় নাই। তাইলে আমরা যে বাজার দর, বর্তমানে যে পরিস্থিতি, আমরা না খাইয়ে তো মারা যাব, আমাদের চিকিৎসা হবে না। এই 20,000 টাকা না দিলে তো অবস্থা আরো। আমাদের কেউ জিজ্ঞাসা করতো না, এখন তো আমার ছেলে ভাতা পাবে, স্ত্রী, প্রথম স্ত্রী পাবে, তারপর ছেলে মেয়ে পাবে, নাতিরা পাবে। একটা নামে যে টাকা আসতে আছে অনেক টাকা, কিন্তু গভর্নমেন্ট এইটা না করিয়া যদি আমাদের এককালীন কিছু টাকা দিয়ে দিত, এককালীন ভাতা না দিয়া এককালীন কিছু টাকা দিত, মনে হয় জীবনটা কষ্টের যেত না, কোনো রকম খাইয়ে ভরিয়া মরতে পারতাম। গভর্নমেন্টের উচিত এককালীন কিছু দিয়ে দেওয়া।